উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চে উপচে পড়া ভিড়, ট্রেনেও যাত্রীর চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট ভোগান্তি। আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা। তাবুর শহরে লাখ লাখ মুসল্লি, বাদ ফজর আরাফাতের ময়দানে যাত্রা। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের খবর সঠিক নয়, জানালেন উপদেষ্টা। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে ব্যবস্থার হুঁশিয়ারি প্রেস উইংয়ের। দাঁড়িপাল্লা প্রতীকও ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী, একমত ইসি। ইশরাক ইস্যুতে আর কিছুই করার নেই কমিশনের সিদ্ধান্ত স্থানীয় সরকারের, বললেন সানাউল্লাহ। প্রবাসীর সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে সদরঘাটে ঢল নামে দক্ষিণবঙ্গের যাত্রীদের। মানুষ বোঝাই করে ছেড়ে যায় একের পর এক ট্রেনও। তবে শিডিউল বিপর্যয় না থাকায় রয়েছে স্বস্তি। এদিকে সন্ধ্যার পর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। কর্মব্যস্ত জীবনকে ছুটি দিয়ে প্রিয়জনের পানে ছুটে চলা শুধু ধর্মীয় উৎসবের জন্য নয়, এক পরিবার সামাজিক সম্মেলনের প্রস্তুতি। শেষ কর্মদিবসের পর শুরু ঈদের ছুটি, তাই সব কাজের ইতি টেনে এখন বাড়ির পানে ছুটে চলা। বুধবার সন্ধ্যা হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড়। ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী সহ বিভিন্ন রুটের যাত্রী আগেভাগেই উঠে যান যার যার লঞ্চে। ছুটে চলে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গন্তব্যের পানে। ঈদের ছুটি কাটাতে বেড়াতে যাচ্ছি বাড়িতে, নিজের বাড়ি। আর এক কথা হলো আগে আসছি এই জন্য, কারণ আমাদের এখানে লঞ্চে সিট পাওয়া যায় না। এই জন্য খুব আনন্দ লাগতেছে, ঈদের দিন সবাই একসাথে থাকবো। সন্ধ্যার পর রেলপথের যাত্রীরাও ভিড় করেন কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়েন সবাই। কমলাপুর থেকেই কানায় কানায় পণ্য থাকায় বিমানবন্দর স্টেশনের যাত্রীদের ট্রেনে উঠতে পড়তে হয় বিড়ম্বনায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন প্রসূতি ও শিশু সন্তান সঙ্গে থাকা নারীরা। অনেক আনন্দ লাগছে, আমি যাচ্ছি, আমার ভাইয়া যাচ্ছে, আমার পাপা যাচ্ছে, সবাই মিলে একসাথে ছুটি কাটাবো, মজা করব। মা বাবা ছেলে মেয়ে বউ আছে, এদের সাথে ঈদ করার মজা আলাদা। অনেক দিন ধরে অনেকের সাথে দেখা হয় না, ওদের সাথেও এখন দেখা হবে। 120 কিলোমিটারে আমরা দ্রুত বেগে চলে যাচ্ছি, আর সময় ক্ষেপণ করার দরকার হচ্ছে না। ট্রেনে এত দ্রুত নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি। উত্তরবঙ্গগামী যে কোনো যাত্রী আমরা রয়েছি তাদের জন্য একটা পরম পাওয়া। সড়ক পথেও বেড়েছে গাড়ির চাপ। মহাসড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। তবে সন্ধ্যার পর গাজীপুরে যানজট তৈরি হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট ও মাঝারি আকারের চাহিদা বেশি থাকলেও ক্রেতা কম বড় গরুর। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারাও। বিক্রেতাদের আশা, কাল থেকে পুরোদমে শুরু হবে বেচাকেনা। এদিকে হাটগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুদিন পরই ঈদুল আজহা। শেষ মুহূর্তে জমে উঠেছে গ্রামগঞ্জ বন্দর শহরের কোরবানির পশুর হাটগুলো। সাধ্যের মধ্যে সেরা পশু কিনতে ঘুরছেন ক্রেতারা। পছন্দ হলেই খরিদ্দার আর ব্যাপারীর মাঝে চলছে দর কষাকষি। হাটে সব ধরনের গরু থাকলেও মাঝারি ও ছোট আকারের প্রতি ক্রেতার আকর্ষণ বেশি। তবে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজার তো খুব গরম মনে হচ্ছে। দামও মোটামুটি প্রতি বছরের মতোই, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। ব্যাপারীরা বলছেন হাটে অতিরিক্ত পশু ওঠায় দাম কম। এছাড়া বৈরী আবহাওয়ায় বেচা বিক্রি কম হওয়ায় লোকসানের শঙ্কা তাদের। কাস্টমার মোটামুটি সবাই আসতেছে, বিভিন্ন দাম বলতেছে। পার্টি আছে ভাই, তবে আচ্ছা তো কিনে হয়নি। আমি 4টা করে বিক্রি করছি, ছোট 4টা করে। রাজধানীর গাবতলী সহ বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। দিন গড়াচ্ছে আর ভিড়ও বাড়ছে। বিক্রেতাদের আশা বৃহস্পতি ও শুক্রবারই হবে মূল বেচাকেনা। যদি আমাদের মনের আশা 5 লাখ টাকা বেচবো, এটা আপনার মনে করেন 4 লাখ বলতেছে। 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি আমার গরু বেচা কিনে হয়ে যাবে। 4 দিনে আমরা না হইলেও 20টা গরু বেচা পালাই।
কিন্তু এইবার 4টা গরু বেচছি। ছাগলের দাম একদম সীমিত এবং ভালো বেচে কিনে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ গরু আছে এবং গরু বিক্রি হচ্ছে এবং গরু আসতেছে। এদিকে পশুর দামে সন্তুষ্ট বলে জানিয়েছেন ক্রেতারা। তবে হাসিল ঘরের সদস্যরা কেউ কেউ তুলছেন অভিযোগের সুর। গরুর কালেকশন মোটামুটি ভাবেই আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। এবার গরুর দাম নাগালের ভিতরেই আছে, একটু কমই মনে হচ্ছে। অন্যান্য বারের তুলনায় ভালোই মনে হচ্ছে আর কি। কেউ কেউ বলতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর বিক্রেতা কেউ কেউ বলতেছে যে না আমরা খুশি, কেউ কেউ আবার একটু বলতেছে যে না আমাদের লস হচ্ছে। মোটামুটি বেচাবেচি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট 21টি স্থানে পশুর হাট বসানো হয়েছে। প্রতিটি হাটেই বিক্রি হচ্ছে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ আজ। এর মধ্যেই মক্কা নগরী থেকে তাবুর শহর মিনায় পৌঁছেছেন লাখ লাখ হাজি। রাতভর সেখানে অবস্থানের পর বাদ ফজর আরাফাত ময়দানে যাবেন মুসল্লিরা। মিনা থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ হাজি অবস্থান করছেন মক্কার পার্শ্ববর্তী মিনায়। হাজিদের জন্য প্রস্তুত করা হয়েছে অত্যাধুনিক তাঁবু, রয়েছে চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। ইবাদত বন্দিগিতে কাটাবেন সারা রাত। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। ফজরের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হবেন তারা। সেখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। তওবা করা, কান্না আর দোয়ার মধ্য দিয়ে হজের সময় অতিবাহিত করবেন তারা। আরাফাতের দিনেই হজের খুতবা প্রদান করা হবে। আরাফাতে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন হাজিরা। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর হজে অংশ নিচ্ছেন 20 লাখের বেশি মুসল্লি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দাঁড়িপাল্লা প্রতীক সহ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ইশরাক ইস্যুতে গ্যাজেট প্রকাশের মধ্য দিয়েই কমিশন সাংবিধানিক কাজ সম্পন্ন করেছে। আপিল শুনানি শেষে গত রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে দলটির প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলা হয়। প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। আদালতের রায়ের পরদিনই কমিশনে সাক্ষাৎ করতে আসে জামায়াতের প্রতিনিধি দল। ইসিকে চিঠি দেয় দাঁড়িপাল্লা প্রতীক সহ দলের নিবন্ধন ফিরিয়ে দিতে। বুধবার জামায়াতের নিবন্ধন এবং ঢাকা দক্ষিণ সিটি মেয়রের বিষয়সহ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে কমিশনের সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, দাঁড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে। তারা ফেরত পাবেন, অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটিই ফেরত পাবেন। কমিশনার বলেন, তফসিল থেকে গেজেট প্রকাশ করা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ। তাই ইশরাকের গেজেট প্রকাশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সাংবিধানিক দায়িত্ব শেষ করেছে ইসি। নির্বাচন প্রসেস শুরু হয় নোটিফিকেশনের মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। বিধায় আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু সেটাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে। কমিশনার জানান, গেজেট করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ইসি থেকে চিঠি পাঠানো হয়। সেই গেজেট এখনো বহাল রয়েছে বলেও জানান তিনি। যে আইনি বিষয়টি ছিল তাছাড়া চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এ মাসেই নিবন্ধনের জন্য এনসিপি নির্বাচন কমিশনে যাবে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই তাদের মূল উদ্দেশ্য। বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন নাহিদ ইসলাম। দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, ওয়েবসাইটের মধ্য দিয়ে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পার্টির সদস্য এবং সমর্থকরা আর্থিক অনুদান দিতে পারবেন এবং এর হিসাব সরাসরি দেখতে পারবেন। আমাদের আর্থিক পরিস্থিতির বিষয়ে
আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দিকে অগ্রসর। নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে। donate.ncppt.org এই ওয়েবসাইটের মধ্য দিয়ে ব্যাংকিং সিস্টেমে এবং মোবাইল ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়েও আমাদের শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের সদস্যগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য আর্থিক অনুদান প্রদান করতে পারবেন। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রেস উইং। অধ্যাদেশে বলা হয়, বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, ডাক্তার নার্সদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হবে। বুধবার সকালে সচিবালয়ে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকদের বলেন, ৭২-এর সংবিধানের আলোকেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী পদবি যুক্ত করা হয়েছে। শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের তথ্য সঠিক নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করা মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত সবারই মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এইটা মোটেও না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভুল তথ্য ছাপানোর জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ধাপে প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দেওয়া হয়। এতে বলা হয়, এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে। এগুলোর মধ্যে যাচাই বাছাই শেষ হয়েছে ১,৩৫০টির। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ৭ বছর নিখোঁজ থাকলে মৃত বলে বিবেচনার বিধান পরিবর্তন করে ৫ বছর করার সুপারিশ করেছে কমিশন। গুমের সঙ্গে জড়িতদের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ধাপে প্রতিবেদন জমা দেয় গুম কমিশন। এ সময় কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান, এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে যাচাই বাছাই শেষ হয়েছে ১,৩৫০টির। জানানো হয়, গুমের মধ্যে নিখোঁজ রয়েছে এখনও ৩ শতাধিক ব্যক্তি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, বেশিরভাগ গুমের সঙ্গে জড়িত র্যাবের গোয়েন্দা শাখা। শফিকুল আলম বলেন, গুম খুনের সঙ্গে জড়িতদের পদোন্নতি ও ভালো পোস্টিং দেওয়া হতো, সেই লোভে র্যাব সদস্যরা এসব কাজে লিপ্ত হতো। চলতি সপ্তাহ থেকে গুম কমিশনের প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে জানিয়ে শফিকুল আলম তুলে ধরেন আয়নাঘরের ভয়াবহ নির্যাতনের চিত্র। এই যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, কাউকে পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে। যখন ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন, দেখবেন কতটা
ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল। এ সময় তিনি জানান 7 বছর নিখোঁজ থাকলে মৃত বলে বিবেচনার বিধান পরিবর্তন করে 5 বছর করার সুপারিশ করেছে কমিশন। গুমের সঙ্গে জড়িতদের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শফিকুল আলম। যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। কমিশনের ধারণা, গুমের ঘটনা 3,500-এরও বেশি। সময় নিয়ে প্রতিটি ঘটনা তদন্ত করবে তারা। এদের যে করে হোক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার লন্ডন সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সফরে রোহিঙ্গা ইস্যুতেও সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সকালে যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। আগামী 9 জুন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের আগে বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় তাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল সহযোগিতা, অভিবাসন ও বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়। এদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। জানান, দুদেশের সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ হলেও জোর দেয়া হবে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে। আর তাই সফর সঙ্গী হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুদক মহাপরিচালক। ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। যে সমস্ত দেশে বাংলাদেশি অর্থ পাচার করা হয়েছে সবগুলো দেশের সাথে একই সাথে MLA-T এবং MLR নিয়ে কাজ করছি। রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকার পক্ষ থেকে লন্ডনের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান রুহুল আলম সিদ্দিকী। রোহিঙ্গা আমরা এখানে, আপনারা জানেন যে 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা আছে এবং তাদেরকে এখানে মেইনটেইন করা অনেক খরচের এবং অর্থের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের কাছে বিশেষ সহায়তা চাইব। আর তাদেরকে ফেরত পাঠানোর জন্য, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা এই সফরের সময় সহায়তা চাইব। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কিনা এ সম্পর্কে অবগত নন বলেও জানান তিনি। রাজনৈতিক নেতৃবর্গের কথা বলা আছে, ওটা মূলত মানে ইউকের রাজনৈতিক দলের নেতৃবর্গ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজিত ডিক্যাপ টক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে এ অনুষ্ঠানে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। Humanitarian corridor is quite a formal legal, requires agreement between sovereign states, so it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support, but that agreement, as I understand it, has not been established as yet. এদিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন আগে নাকি সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। Participation and inclusion of all political parties is something that prevents very polarized positions and potentially unrest. ঐকমত্য কমিশনের কাজের প্রশংসা করে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে আয়কর নথি জব্দ করেছে দুদক। একই সঙ্গে শ্যামলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নামে থাকা একটি ফ্ল্যাটের নথি জব্দ করা হয়েছে। এদিন মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করতেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সহ নাগরিকত্বের সব কাগজপত্র ছিল ব্রিটিশ এই এমপির। গুলশানে প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলা তদন্তে বেরিয়ে আসে এসব তথ্য। টিউলিপ ইস্টার্ন হাউজিং থেকে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে এই আয়কর নথি ব্যবহার করেন, যদিও 2015 সালে ফ্ল্যাটটি তার বোন আজমিনা সিদ্দিককে হেবা করেন। নথিতে 2006-07 থেকে 2014-15 সাল পর্যন্ত আয়কর রিটার্নে অ্যাডভান্স টাওয়ার্স ডেভেলপার্সের 5 লাখ টাকা প্রদর্শিত আছে। তদন্তের স্বার্থে এই আয়কর নথি ঢাকার করঞ্চল 6 থেকে জব্দ করেছে দুদক। অনুসন্ধানের ক্ষেত্রেও যদি আয়কর নথি তথ্যাদি বিবেচনা করার প্রয়োজন অনুসন্ধানকারী দল মনে করেন, তাহলে তারা যে কোনো ব্যক্তির আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করতে পারে। এদিন মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 41টি অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানভীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের 9 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সম্পদ বিবরণী দাখিল না করা ও 85 লাখ টাকার অবৈধ সম্পদ মেলায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। মার্কিন প্রশাসন ছেড়ে ট্রাম্পের প্রকাশ্য সমালোচনা ইলন মাস্কের। কর ও ব্যয় বিল বাজেট ঘাটতি বাড়িয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ। পক্ষে ভোট দেয়া সিনেটরদেরও নিলেন এক হাত। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নতুন বাজেট একমুখী ও অংশগ্রহণহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বাজেটে। এদিকে বাজেটকে আমলাতান্ত্রিক কাঠামোর পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেছে গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বাজেটকে একমুখী এবং অংশগ্রহণহীন অভিহিত করে আমির খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট পেশ করলে নতুন চিন্তার প্রতিফলন ঘটত। ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারে, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এদিকে একই ইস্যুতে আলাদা সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ। এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি। দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে বাজেট সেই গতানুগতিক এবং পুরনো চিন্তার একেবারে ধারাবাহিকতা। বাজেটে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ কমানোই ক্ষোভ জানায় গণ অধিকার পরিষদ। শিক্ষা খাতে 20% বরাদ্দের দাবি জানায় দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাজেট নিয়ে সবার প্রতিক্রিয়া ঈদের পর পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বলেন, 22 জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে বাজেট। দুপুরে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া ঈদের টানা ছুটি অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। সিভিল হওয়ার কোনো ইস্যু নাই, ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে কোন দিন ব্যাংক খোলা থাকবে এবং হাটে, গরুর হাটে কীভাবে তার অন্যান্য যে আরও বেশি হলিডে থাকে। ক্রিসমাসের সময় ওদের 20-25 দিন হলিডে থাকে। নেপালে আপনার দুর্গাপুজোর সময় 1 মাস হলিডে থাকে, দেশ চলে না। অতএব চলবে, কোনো রকম বিরূপ বিষয়কতা। আর ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি। বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কী হবে সেগুলো এটাতে কাজ চলবে। ঈদের পরপর এটা আবার আমরা স্টক টেকিং করবো, কারকে হিসাবে বাজেটের বিভিন্ন মন্তব্য থাকবে, সাজেশনগুলো আর যে আমরা নেব সেটা তো আমরা বলেছি 19 তারিখ পর্যন্ত খোলা থাকবে।
বৃষ্টিপাত কমলেও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিচু এলাকা। জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ কয়েকটি উপজেলার 10,000-এরও বেশি মানুষ পানিবন্দী। বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা। নৌসাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। বাঁধের ভাঙ্গন দিয়ে হু হু করে কুশিয়ারা নদীর পানি ঢুকে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। সিলেটের বালাগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গনের কারণে শেরপুর বালাগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক বসতবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। ইউনিয়নের 13 গ্রামের মধ্যে 11 গ্রামের প্রায় 8,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাড়িঘরের অবস্থা তো একবার খারাপ, আপনার আমরা চলার কোনো ব্যবস্থা নেই। আমরা বড় অসহায়ের মাঝে আছি, আমরা যাওয়ার নাই। এমন মানুষ আমরা ঘর দুয়ার বাড়িয়া সব কিছু বাগিলা যেভাবে বস্তা ফেলার এই বস্তাগুলো এইভাবে ফেলে এখানে মোটামুটি যদি এপারে চলে আসে আর পানি বন্ধ হয়ে যায় ইউনিয়নটা নিরাপদ হয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এলাকার দিকে, আমার ইউনিয়নের দিকে এবং আমার এই পূর্ব পৈলনপুর ইউনিয়নকে যেন বন্যা দুর্গত হিসাবে ঘোষণা করা হয়। সিলেটে তেমন বৃষ্টিপাত না হলেও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর 3টি এবং সুরমা নদীর 1টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর ডাইকের এই ভাঙ্গন দিয়ে দুদিন ধরে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। এই অবস্থায় দ্রুত এই ভাঙ্গন মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিকে অনেক বাড়িয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এমনকি মার্কিন সিনেটের যারা বিলটি পাশের জন্য ভোট দিয়েছেন তাদেরকেও ধিক্কার জানিয়েছেন মাস্ক। এমন অবস্থান ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বড় চমক ছিল মার্কিন ধনকুবের ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে প্রশাসনে স্থান করে দেয়া। ট্রাম্প প্রশাসনে মাস্কের অন্তর্ভুক্তি যেমন অবাক করা ছিল, তেমনি মাত্র 130 দিনের মাথায় মাস্কের প্রশাসন থেকে পদত্যাগ নিয়েও তৈরি হয় নানা বিতর্ক। সে সময় অনেক গণমাধ্যমে উঠে আসে ট্রাম্প ও মাস্কের বন্ধুত্বের মধ্যে তিক্ততার গুঞ্জন। এবার সে আগুনেই ঘি ঢাললেন মার্কিন এই ধনকুবের। হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের কর ও ব্যয় বিল নিয়ে মুখ খুললেন মাস্ক। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক জানান, এই বিশাল বাজেট বিল আসলে একটি জঘন্য বিকৃতি। এতে দেশের মানুষকে অপচয়ের বোঝা টানতে হবে। এই বিলকে কংগ্রেসের জন্য এক বিশাল বড় ব্যর্থতা বলে দাবি করেন মাস্ক। বলেন, যারা এর পক্ষে ভোট দিয়েছেন তারা জানেন তারা ভুল করেছেন। এটা যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। বিলটিতে $4 লাখ কোটি ঋণ সীমা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা বাজেট ঘাটতি নিয়ে যাবে $2.5 লাখ কোটি। মাস্কের এমন মন্তব্য নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্রকে প্রশ্ন করা হলে জানান, বিল নিয়ে ইলন মাস্কের মনোভাব নিয়ে ট্রাম্প অবগত আছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এই বিলের ভূয়সী প্রশংসা করেন। মাস্কের এমন বিতর্কিত মন্তব্যের পর ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্বে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে প্রশাসন থেকে পদত্যাগের পর খোলাখুলি মন্তব্য করার সুযোগ পেয়েছেন মাস্ক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযানে 14 সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা সবাই ভারতের মদতপুষ্ট। স্থানীয় সময় বুধবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতর আইএসপিআর জানায়, দাত্তা খেল এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে অভিযানের প্রশংসা করে বলা হয়, মানবতার শত্রুদের এভাবেই শেষ করা হবে। ইসলামাবাদ বলছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়েছে। 5 দিন আগেও বেলুচিস্তানে অভিযানে 5 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়, যাদের ভারতীয় মদতপুষ্ট বলে দাবি করে পাকিস্তান। বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় শীর্ষে আয়ারল্যান্ড। আমেরিকান সংস্থা CBRE এর সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। শীর্ষ 1-এ উঠে আসায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও দারুণ খুশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জোয়েলের রিপোর্টে বিস্তারিত।
উচ্চশিক্ষার জন্য ইউরোপে জনপ্রিয় গন্তব্য আয়ারল্যান্ড। উন্নত বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ, স্কলারশিপের পাশাপাশি কাজের সুযোগ এবং ডিগ্রি শেষে স্থায়ী হওয়ার পথ সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটি পছন্দের শীর্ষে। সম্প্রতি বিশ্বের শিক্ষিত দেশের তালিকা প্রকাশ করেছে আমেরিকান সংস্থা CBRE। সেই তালিকার শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। 2023 সাল পর্যন্ত তথ্যের উপর ভিত্তি করে রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। সমীক্ষা অনুযায়ী আয়ারল্যান্ডে 25 থেকে 64 বছর বয়সী জনসংখ্যার অর্ধেকেরও বেশি স্নাতক ডিগ্রিধারী। বিশ্বের বড় বড় দেশকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করায় গর্বিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। সবচেয়ে সুখের খবর হচ্ছে কি আপনার যে গত কিছু বছর যাবৎ বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে শিক্ষার্থী এখানে স্নাতক এবং স্নাতকোত্তর করতে পড়ালেখা করার জন্য আসতেছে, এবং এটা দেখতে খুব ভালো লাগছে যে আপনার যে আয়ারল্যান্ড অলরেডি এই বছর স্নাতক এবং স্নাতকোত্তর পড়ালেখার জন্য বিশ্বে 1 নম্বর র্যাঙ্কে চলে আসছে। সেটা আমাদের জন্য অনেক সুখবর এবং বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে ওদের জন্য অনেক ইন্সপিরেশন। বিশ্বের সবচেয়ে উচ্চশিক্ষিত 10টি দেশের তালিকার 6টি ইউরোপের। একটি জাতি উচ্চশিক্ষায় শিক্ষিত হলে বুঝতে হবে সে জাতি অবশ্যই মেধাবী। সেই মেধা দিয়ে আরো নতুন নতুন অর্জন যোগ হোক আয়ারল্যান্ডের নামের পাশে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হয়েছে নতুন 5টি দেশ। 2026-27 সালের জন্য নির্বাচিত এই দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের একমাত্র সংস্থা যেটির বিভিন্ন কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। সংস্থাটির স্থায়ী সদস্য দেশ 5টি, যাদের প্রত্যেকের না ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। অস্থায়ী সদস্যদের মধ্যে 5টি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিতে এই আসনগুলো আঞ্চলিক গ্রুপের জন্য বরাদ্দ থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদ জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবোককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া 80তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে। শুক্রবার ইতালি সহ ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবারে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কোরবানি দিচ্ছেন, ফলে খামারগুলোতে দেখা দিয়েছে পশু সংকট, বেড়েছে পশুর দামও। এছাড়া তৈরি পোশাকের দোকানগুলোতেও ঈদের বাজার জমে উঠেছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। এবার ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি পশু কুরবানি দিচ্ছেন। আগামী শুক্রবার দেশটিতে বসবাসকারী 27 লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। ঈদে অনেকেই ব্যক্তিগতভাবে খামারে গিয়ে নিজেদের পছন্দ মতো পশু কিনে থাকেন। ঈদের নামাজ শেষেই তারা ছুটে যান খামারে। ইসলামী শরীয়ত মতে পশু কুরবানি দিয়ে নিয়ে আসেন বাড়িতে। প্রবাসের মাটিতে কুরবানি দিতে পেরে আনন্দিত বাংলাদেশিরা। রোমের ব্যবসায়ীরা জানান তারা খামারে গিয়ে গরু ছাগল পছন্দ করে কিনে রাখেন এবং কুরবানির দিন পশু জবাই করে গ্রাহকদের মাঝে বিতরণ করেন। ব্যবসায়ীরা বলছেন এবার বিপুল সংখ্যক মানুষ তাদের কাছে অর্ডার দিয়েছে। প্রতি বছর এখানে কোরবানি দেওয়া হয় আমাদের এই ইসলামিক শরীয়ত অনুযায়ী। বিদেশের মাটিতে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। গতবার থেকে এবার কুরবানির চাহিদা বাড়ছে। বাংলাদেশিরা সবাই কোরবানির গরুর জন্য অর্ডার নেই। আমরা খামার থেকে গরু নিয়ে আসি, নামাজের পরে কোরবানি করে সবাইকে দিয়ে দিই। কুরবানির ঈদ হলেও এবারও অন্যান্য বছরের মতো তৈরি পোশাকের দোকানে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা গেছে। ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য গড়ে উঠেছে তৈরি পোশাকের দোকান। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ খ্যাত পিয়াসা ভিক্টোরিওতে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। আগামী শুক্রবার কুয়েতে উদযাপন হবে ঈদুল আজহা। এর মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট, যেখানে ভিড় করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের কাবাত এলাকায় বসে কুরবানির পশুর সবচেয়ে বড় হাট। এছাড়াও সুলবিয়া, সুয়েক, জাহারা, ফাইল সহ মরু অঞ্চলের বিভিন্ন স্থানে বসে অস্থায়ী হাট। কাবাতে কুরবানির পশুর হাটে গরু, ছাগল, দুম্বা এমনকি উটও দেখা যাচ্ছে। চলছে হাট ডাক আর দর কষাকষি। এসব পশু আমদানি করা হয়েছে সৌদি আরব, ইরান, সুদান, সোমালিয়া, পাকিস্তান, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। প্রবাসী যারা বিভিন্ন কারণে দেশে যেতে পারেননি তাদের মধ্যে অনেকেই কুরবানির প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ কুরবানির পশু কিনেছেন, আবার অনেকে ঘুরে দেখছেন ও দরদাম করছেন। গরু এখনো পছন্দ হয় না আর কি, দেখা দেখি করতেছে গরু।
ওইদিকে দেখলাম সোমালিয়ান গরু, ওইটা একটু দাম বেশি, এইগুলা বাংলাদেশের মতো একদম সেমই। বেশি দাম হয়, একটু বেশি দাম মনে হইতেছে, এই জন্য আমরা একটু অপেক্ষায় আছি, ফ্যামিলি নিয়ে আসছি, সবাই দেখতেছে, দেখি কি হয়, হ্যাঁ তারপরে ডিসাইড করব। কুয়েতে আরব নাগরিকদের কাছে দুম্বা ও উট পছন্দের শীর্ষে হলেও বাংলাদেশ, পাকিস্তান ও মিশরীয় প্রবাসীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে গরু। এবার 180 কেজি ওজনের একটি ছোট গরু বিক্রি হচ্ছে 350 দিনারে। আকার ভেদে দাম নির্ধারিত হচ্ছে বড় গরুর। ক্রেতারা বলছেন দাম আগের চেয়ে বেশি, কিন্তু বিক্রেতারা বলছেন আগের মতোই আছে মূল্য। তুলনামূলক এখন দাম আর কম, কাস্টমার আসতেছে, কেউ দেখতেছে, কেউ কিনতেছে, কেউই আরও দিন আছে, এই জন্য কেউ অপেক্ষা করতেছে যে ঈদের হয়তো একদিন আগে বা 2 দিন আগে নিবে, বা অনেকে আছে ঈদের দিনে নেবে, এই জন্য সবাই আর কি অপেক্ষা করতেছে। এখানে গরু বিক্রি করা হচ্ছে, এটা ফিক্সড প্রাইসই, এবার আর কোনো দামাদামির সুযোগ নাই, আসলে অনেকে বলে দামাদামি করে। এবছর গরুর থেকে দুম্বা ও ছাগলের দাম বেড়েছে অনেক, পরিবহন খরচ ও খাদ্যের দাম বেড়েছে, তাই পশুর দামও একটু বেশি। বিক্রেতারা বলছেন এবার তারা ভালো মানের পশু এনেছেন। কুয়েতের আছে, সৌদির দুম্বা আছে, ইরানের দুম্বা আছে, এবার সুরি দুম্বা আছে, উদ্দুন আছে, এবার তেজ আছে, তেজ খাসি যেটা বলে খাসি আছে, সকল প্রকারের মাল আছে। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচর্যার ব্যবস্থা রাখা হয়েছে। কুয়েত সরকারের পক্ষ থেকেও আছে নজরদারি। কুয়েতে মোর এলাকা কাবাত, এখানে বসেছে কোরবানের বিশাল পশুর বাজার। এখানে কুয়েত প্রবাসী, বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কোরবানের পশু কিনতে ভিড় করেন। গরু, দুম্বা, ছাগল থেকে শুরু করে উট পর্যন্ত পাওয়া যাচ্ছে এই বাজারে। এবার দাম কিছুটা বেশি হলেও প্রবাসীরা ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিয়ে সাধ্যমতো পছন্দের পশুটি কিনছেন। কুয়েতের কাবাত থেকে মঈন সুমন, সময় সংবাদ। মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। স্থানীয় সময় মঙ্গলবার আহমেদ ফাসিহর সঙ্গে হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজের সাক্ষাতের সময় অভিবাসন, অভিযান, ডিপেন্ডেন্ট ভিসা, বৈধকরণ, সংশোধন সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের পরিবার বেড়াতে আসা বিষয় সহজীকরণ এবং পর্যটকদের ভিসা অন অ্যারাইভাল ও ডিটেনশন সেন্টারের সুযোগ সুবিধার বিষয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একই সময় মালদ্বীপে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিকে দেশটির আইন মেনে চলে কাজ করার আহ্বান জানায় অভিবাসন কর্তৃপক্ষ। ফিনল্যান্ডে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী হেলসিঙ্কিতে দোয়া মাহফিলের আয়োজন করে ফিনল্যান্ড বিএনপি। শুরুতেই জিয়াউর রহমানের জীবনাচরণ, রাজনৈতিক প্রজ্ঞা ও দর্শন তুলে ধরেন সাধারণ সম্পাদক জামান সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি কামরুল হাসান জনি। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এদিকে বাংলাদেশের হয়ে হামজার প্রথম গোলে উচ্ছ্বসিত তার বাবা মা। বিষয়টা স্বপ্ন পূরণের মতোই তাদের কাছে। ভবিষ্যতে আরও দুর্দান্ত কিছুর প্রত্যাশা তাদের। ভুটানের বিপক্ষে ডমিনেটিং এই উইনে আনন্দিত কোচ হাভিয়ের কাবরেরাও। হামজার কারণে গোটা বাংলাদেশ দল বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। দেশের ফুটবলের দিন বদলে গেছে। হামজা জামালদের কাছ থেকে এক পলক দেখতে কতই না আকুতি সমর্থকদের। ভুটান ম্যাচ শেষে জয়ের স্মৃতি টাটকা। ম্যাচ শেষ হয়েছে বহুক্ষণ, তাতে কি অপেক্ষমান সমর্থকদের দেহ মনে এতটুকু ক্লান্তি নেই। প্রিয় তারকাদের এক নজর দেখতে কতই না ত্যাগ স্বীকার। টিম বাসে উঠে পড়ার আগে কেবল হাত নেড়ে অভিবাদন জানানো। কড়া নিরাপত্তার মধ্যে এর চাইতে বেশি কিছু করার উপায়ও নেই। ভক্তদের যে তাতেই সন্তুষ্টি। ভালো নাইস সিঙ্গাপুরে আরো ভালো খেলবো। হামজা যেন বাংলার ফুটবলের পরশ পাথর। তার ছোঁয়ায় একেবারে বদলে গেছে সব। প্রথম ম্যাচ থেকেই সবার মন জয় করেছেন, এবার স্কোর করে ঢুকে পড়েছেন ভক্ত হৃদয়ে। জাতীয় স্টেডিয়ামে সেই মুহূর্ত সশরীরে দেখেছেন তার বাবা মা। ছেলের এই কীর্তি শুধু তাদের গর্বিতই করেনি, করেছে আবেগী। অনেকগুলো ভালো লাগা আছে, প্রকাশ করা যায় না। খুবই আনন্দের ছিল, খুবই হার্টিং ছিল, বুঝছেন না, হৃদয়ের থেকে ভালোবাসা লাগছে, ভালো লাগছে। হামজা করে চিল্লে গলা ভাঙিয়ে ফেলছে, এই বুঝেন। বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার গল্পটাও যেন হুট করে বদলে গেছে। আগে ম্যাচ শেষে গণমাধ্যম সামলাতে গিয়ে যেখানে প্রশ্নবাণে জর্জরিত হতে হতো, সেখানে এখন তার হাসি মাখা মুখ। সবই যে হামজার জন্য সেটা স্বীকার করেছেন অকপটে। ভুটান ম্যাচ নিয়ে তার স্তুতি ঝরলেও ভাবনায় বেশ ভালোভাবে আছে সিঙ্গাপুর ম্যাচ।
এটা বলতে কোনো দ্বিধা নেই, এক হামজা চৌধুরী এই পরিবর্তনের কারিগর। সে দুর্দান্ত এক ফুটবলার। দলে তার প্রভাব এতটাই যে এজন্য বাকিরাও ভালো খেলছে। আজ যাদের অভিষেক হলো তারাও ভালো করছে। আশা করছি সামনে ওরা আরো পরিণত হবে। আমি চেষ্টা করছি সিঙ্গাপুর ম্যাচের একটা কম্বিনেশন বের করতে। সামনে আরো কিছু ট্রেনিং সেশন পাবো। আমার বিশ্বাস ভালো কিছুই হবে এখানে। ভুটান ম্যাচে প্রথমবার মাঠে নেমেছেন অনেকেই। প্রপার গেম টাইম আর অভিজ্ঞতায় লাল সবুজের এই দলটাই খুব দ্রুততম সময়ে হয়ে উঠতে পারে আরো দুর্দান্ত। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চে উপচে পড়া ভিড়, ট্রেনেও যাত্রীর চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট ভোগান্তি। আজ পবিত্র হজ। লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা। তাবুর শহরে লাখ লাখ মুসল্লি। বাদ ফজর আরাফাতের ময়দানে যাত্রা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।